আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্যারিস্টার মিতি সঞ্জানা এবং দক্ষিণ সুদান থেকে আছেন নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। মিরপুর থেকে আছেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা এবং পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যাচ্ছি ব্যারিস্টার মিতি সঞ্জানার কাছে। মিতি সঞ্জানা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হঠাৎ করেই অবনতি হয়েছে বলে আপনার মনে হয় কিনা? জি দেখুন, আমরা একটি বড় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছি এবং আমাদের যে ট্রান্সফার অফ পাওয়ার সেটি কিন্তু আসলে কোনো স্মুথ ট্রানজিশনের কোনো সুযোগ এখানে ছিল না। এবং একটি দেশ, যেই দেশটি আসলে 4 দিন একেবারে সরকারবিহীন অবস্থায় কাটাতে হয়েছে আমাদেরকে। আমার কাছে মনে হয় ডেফিনেটলি এই ধরনের পরিস্থিতিতে আইন শৃঙ্খলা যে সার্বিক অবস্থা সেটির অবশ্যই অবনতি ঘটেছে এবং ছোটখাটো বিষয় বা বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের বিষয়গুলো, এই ধরনের কমেন্টগুলো আসলে পুরো পরিস্থিতি পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেখানে এই অপরাধগুলোকে আসলে লঘু করে দেওয়ার মতো বলে মনে হয় এই ধরনের মন্তব্যগুলো শুনলে। তো কাজে আমার কাছে ডেফিনেটলি মনে হয় যে একেবারে অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকে তারা দায়িত্ব নিয়েছেন, গ্রহণ করেছেন, তখন থেকেই কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিক, সব ধরনের শ্রেণী পেশার মানুষ, সকলের কিন্তু একটি যে প্রাইমারি যেই আসলে কনসার্নটি ছিল সেটি হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার, যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির। অর্থাৎ আপনি একেবারে বলছেন যে পরিস্থিতির অবনতি হয়েছে, আপনি স্পষ্ট করেই স্বীকার করলেন। মিতি সঞ্জানার সঙ্গে থাকবেন। আমি এবারে যেতে চাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের কাছে। শামীম কামাল, এর মধ্যেই মিতি সঞ্জানা আসলে কথাটা উঠিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আজকে বলেছেন স্যাটিসফ্যাক্টরি শব্দটি তিনি বলেছেন, এবং আইন উপদেষ্টা তিনি আবার উল্টোটা বলেছেন যে সেখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে দু ধরনের বক্তব্য, সেই বিষয়টি জানতে চাই। এবং আসলে কি এই দায় সরকারের কতটুকু? আপনাকে ধন্যবাদ। একটা বিপ্লব, গণ অভ্যুত্থান, বিক্ষোভ কেন হয়? যাতে বিপ্লবোত্তর বা গণ অভ্যুত্থান পূর্ব যে পরিস্থিতি ছিল তার থেকে যেন উন্নতি হয়। যদি উন্নতি হয়ে থাকে তাহলে মধ্যরাতে কেন ছাত্ররা আন্দোলন করবে, বা একেবারে গভীর রাতে কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিডিয়াকে অ্যাড্রেস করতে হবে? এটা খুবই ইন্ডিকেটিভ। আমি একমত যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এবং অবনতি এতটাই হয়েছে যে সাধারণ মানুষের কাছে এটা দুর্বিষহ অবস্থায় গিয়েছে। কিন্তু কথা হলো যে প্রথম থেকেই আমরা একাধিক টকশোতে, একাধিক মিডিয়াতে আমরা বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের বাজারটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, এই দুইটা জায়গায় গভর্নমেন্ট চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে। এই দুটা জায়গায় কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। এখন ছিনতাই, ডাকাতি, রাহাজানি, হামলা, মামলা, চাঁদাবাজি, এটা সর্বকালে মানে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, স্বাধীনতার পরে যে অবস্থা। জি শামীম কামাল, সেটা আমি আসলে স্পষ্ট করে আপনার কাছে জানতে চাই যে আমরা যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলাম এবং পাশাপাশি আইন উপদেষ্টা, এটি আসলে এই ধরনের বক্তব্য আসলে কতটা গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়, মোটেই গ্রহণযোগ্য নয়। সাধারণ জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। এটা আমরা নিশ্চিত বলতে পারি। সরকারের অনেক দিকে সাফল্য আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে এবং এটা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এ ধরনের কথাবার্তা বলে তো সান্ত্বনা দেওয়া যাবে না, কালকের থেকে এই হবে, ডেফিনেট ইমপ্রুভমেন্ট হবে। এটা সাধারণ মানুষের কাছে মোটেই গ্রহণযোগ্য। জি, আপনার উত্তর স্পষ্ট। সঙ্গে থাকবেন শামীম কামাল। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, আপনার কাছে যেটি জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সেটা স্পষ্ট আমরা দেখছি, কিন্তু এর পেছনে বলা হচ্ছে ষড়যন্ত্র কাজ করছে। কারা আসলে ষড়যন্ত্র করছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সবাইকে। আসলে দেখেন, আমি প্রকৃতপক্ষে কতগুলো কথা বলতে চাই, এটা অনেকের দুঃখ পাবে, কষ্ট পাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, আমরা যে বিষয়ে বিশেষজ্ঞ নই তাই ওই বিষয়ে আমরা কথা বলি, এটা হচ্ছে প্রশ্ন। আমরা গত 25 বছর যাবৎ গবেষণা করছি, জ্ঞান গবেষণা করছি, আমরা দেখছি যেটা প্রকৃতপক্ষে একটা দেশের জন্য এই 5ই আগস্টের বিপ্লবের পরে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে একটা দেশের কি ধরনের পরিস্থিতি হতে পারে এবং কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা সবাই জানি। এখন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক কথা বলেছেন, উনি চেষ্টা হয়তো করছেন,
কিন্তু বিষয়টা হচ্ছে যে এই চেষ্টা ওনারা হচ্ছে কি একটা আমি না, অন্যান্য স্পষ্টভাবে রাজনৈতিক বলতে চাই, দলের মতোই না যদি না আসলে আমি 5ই স্পষ্টভাবে আগস্ট বলতে চাই, পরবর্তী সরকারের বক্তব্য হয়, তাহলে পার্থক্যটা কোথায় আসলে? সরকারের বাস্তবতা হচ্ছে যে সরকারের বাস্তবতা বলতে এখন কিছু নেই। এক নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য গভর্নমেন্টের যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, পুলিশের যে সক্ষমতা দরকার এবং পুলিশ বাহিনীকে যে ধরনের বাহিনী হিসেবে তৈরি করা দরকার, আজকে আমরা 53 বছরে সেটা করতে পারি নাই। কেন করতে পারে নাই? অনেকগুলি জি। রিজন এখানে আছে। এটা রাজনৈতিক ফ্যাক্টর আছে, প্রশাসনিক দুর্বলতা এখানে আছে, আর অনেকগুলি ফ্যাক্টর না, এখানে এই আছে মুহূর্তে যে আপনি কি মনে পুলিশ করছেন আসলে বাহিনীকে কারা যেভাবে বলা হচ্ছে যে ষড়যন্ত্র করা হচ্ছে? কেউ যদি ষড়যন্ত্র করেও থাকে সেটিকে সামাল দেবার দায়িত্ব আসলে সরকারের নয়, ষড়যন্ত্র তো থাকবেই। না, সরকারের দায়িত্ব আছে। সরকার শুনেন, একটা সরকার আজকে 1 বছরও হয় নাই, তার সেই সক্ষমতা অর্জন করার মতো যে বাংলাদেশের মতো একটা সমাজ সোসাইটি, আমাদের এখানে কালচারাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, তারপর হচ্ছে যে ইকোনমিক ফ্যাক্টর, অনেক লট ফ্যাক্টর জড়িত আছে। সেই সক্ষমতা দিয়ে আমরা পুলিশ বাহিনীকে জি। এখন তৈরি করতে পারি নাই। যেখানে না, আমরা পারি সেটি নাই, স্পষ্ট। তাহলে এখানে আপনার আমাদের উত্তর স্পষ্ট। আপনার কাছে ফিরবো আমি, ওমর ফারুক। আসলে আমাদের ছোট্ট সময় কম হাতে, আমরা যদি একটু ছোট করে বলতে পারি তো ভালো হয়, উত্তরটা দ্রুত পাই আমরা। মিতি ইহসান, আপনার কাছে যেটি জানতে চাই যে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই যে আশ্বাস তৎপরতা দৃশ্যমান হবে এবং মধ্যরাতে ব্রিফিং করে বললেন তিনি, আমরা দেখছি সেনাবাহিনী বা ডেভিল হান্ট চলছে, মাঠে আছেন তারা, সেনাবাহিনী রয়েছে, সবাই রয়েছেন, কিন্তু এই দৃশ্যমান তৎপরতা আমরা কেন এখন দেখতে পাচ্ছি না? জি, ফার্স্ট অফ অল আপনি দেখেন যে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে। এরপরে আমরা ডেভিল হান্ট অপারেশন যেটি আপনি বললেন যে সেটি দেখলাম, এবং গতকাল থেকে বলা হলো যে কঠোর হস্তে দমন। সো দেখা যাচ্ছে যে কোনো একটি ঘটনা ঘটার পরে যখন জনগণ তারা প্রতিবাদ করছেন, রাস্তায় নেমে আসছেন, তখনই এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তাড়াহুড়া করে প্রেস কনফারেন্স করে মধ্যরাতে তখন এই ধরনের ইনস্ট্রাকশনগুলো দেয়া হচ্ছে। কিন্তু তাতে কিন্তু আমরা আসলে কোনো দৃশ্যমান সেই ধরনের কোনো ধরনের পরিবর্তন বা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় এটার কারণ হিসেবে বেশ কিছু বিষয়কে আসলে আইডেন্টিফাই করা যায়। তার মধ্যে একটি যেমন, সেটি হচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি অর্থাৎ পুলিশের বড় একটি অংশ তারা কিন্তু এখন পর্যন্ত নানা কারণে নিষ্ক্রিয় রয়েছেন। একটা হচ্ছে যে জনগণের তাদের উপরে আস্থার যে অভাবটি, সেটি প্রকট একটি সংকট দেখা দিয়েছে জনগণ এবং পুলিশের মধ্যে, যে তারা যে জনগণের সেবক সেই জায়গাটির থেকে তাদের যে একটি রেপুটেশন দাঁড়িয়েছে, তারা যে ইমেজটি ক্রিয়েট করেছে। জি, আপনার উত্তর ধরেই মিতি সঞ্জনা আমি শামীম কামালের কাছে যেতে চাই। শামীম কামাল, যেটি আপনার কাছে আমার প্রশ্ন, যে মিতি সঞ্জনা বলছিলেন যে ল এনফোর্সমেন্ট অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সেই তৎপরতা দেখা যাচ্ছে না, কেন তারা নিষ্ক্রিয় বলে আপনার মনে হয়? এবং এই জায়গায় আসলে এখন করণীয় কি? সরকার কি ষড়যন্ত্রের কথা বলছেন, সেটি কি সামাল দেওয়ার দায়িত্ব সরকারের নয়? জি, আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন সংস্থা যেভাবে কাজ করছে তাদের কাছে সুস্পষ্ট এবং কঠোর নির্দেশের ঘাটতি রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি আসলে অনেকগুলি প্যারালাল সরকার কাজ করছে। কোনো জায়গায় ছাত্র জনতা, কোনো জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার, কোনো জায়গায় রাজনৈতিক দলের প্রভাবে এতগুলি বিকল্প ব্যবস্থা যদি একসাথে চলতে থাকে তাহলে জগা খিচুড়ির মতো অবস্থা হয়। আজকে আজকে যেটা সেনাবাহিনী প্রধান বলেছেন যে আরো তাদের প্রতি নমনীয় হওয়া, যখন মানুষের প্রতি অন্যায়, অবিচার, জুলুম, হামলা বেড়ে যাচ্ছে, সেখানে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী নমনীয় হয় তাহলে কিন্তু মজলুমের উপর অত্যাচারটা আরো বেড়ে যায়। এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো একটা অসম্ভব একটা পাওয়ার এখন কিন্তু মাঠে রয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীকে আমি আপনাদের টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছিলাম, সেনাবাহিনী কিন্তু বহুমাত্রিক ভাবে ব্যবহার করা যায় তাহলে 15 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, এবং এটা 22 লক্ষ মানুষ এটা ভিউ করেছে, সেটি স্পষ্ট। তাহলে সেটি কেন করা হচ্ছে না? কেন করা হচ্ছে না? সরকারের অনিচ্ছা, সরকারের অত্যন্ত, এটাকে আমরা মনে করব এটা নিষ্পৃহ একটি জাস্ট তাদের কোনো আগ্রহ ব্যাপার আছে বলে মনে হয় না। সরকার চাইলে এটা ইজিলি করতে পারে। যদি সরকার আদেশ দেওয়ার পরে কোনো আইন শৃঙ্খলা বাহিনী
কেন কেন আজ এতদিন পর্যন্ত পুলিশের পুনর্গঠন করা হলো না? কেন সশস্ত্র বাহিনী বা অন্যান্য বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে বা মানুষদেরকে ডেকে এই শূন্যতা পূরণ করা হলো না? সুতরাং আমি প্রথমত মনে করব সরকারের সদিচ্ছার যথেষ্ট ঘাটতি রয়েছে। এখন আমরা এটা নিয়ে অনেক ধরনের থিওরি অফ কনস্পিরেসির কথা বলতে শামীম কামাল, আপনার উত্তর স্পষ্ট। আমি একটু ওমর ফারুকের কাছে যেতে চাই। ওমর ফারুক, সদিচ্ছার অভাব রয়েছে বলছেন শামীম কামাল। সদিচ্ছার অভাব কেন থাকবে? এই পট পরিবর্তনের পরে যে সরকার আমরা পেয়েছি সেটা সবার একেবারে আকাঙ্ক্ষিত সরকার বলা হয়, স্বাধীন সরকার, সেখানে আসলে সদিচ্ছার অভাব কেন থাকবে? এখানে আপনার এখানে কথা বলার তো শুধু সীমিত, এই জন্য আমি সবকিছু ব্যাখ্যা করতে পারছি না। আমাদের গবেষণা এবং জ্ঞান জায়গা থেকে যেটা আছে, সরকারের সদিচ্ছা থাকলেও সেটা পারছে না অনেকগুলি কারণে। একটা হচ্ছে সরকারের যে প্রশাসনিক দক্ষতা, এটা যথেষ্ট অভাব রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে জনবলের কাঠামোর যে প্রশিক্ষণ এবং শিক্ষার যে মান, এটা খুব নিম্নগামী। এগুলো সুনির্দিষ্টভাবে স্পষ্ট করতে হবে এবং সুনির্দিষ্টভাবে এগুলো বলতে হবে। শুধু ওই সরকার এটা করতে সেটা করতে এইগুলো বলে তো লাভ নাই। এটা হচ্ছে পুলিশের এই মুহূর্তে যে পুলিশের প্রতি মানুষের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি এখন আসলে গ্রহণযোগ্য হবে নাকি এখন আসলে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত? একেবারে নিম্নতম পর্যায়ে চলে গেছে, যার ফলে কি হয়েছে যে পুলিশের যে সক্ষমতা, দক্ষতা এবং প্রশিক্ষণের যে অভাব এবং জনবলের যে শূন্যতা, এটা যথেষ্ট পরিমাণে রয়ে গেছে। এবং ইন দ্য মেন টাইম পুলিশ এমনভাবে ব্যবহৃত হয়েছে, যার ফলে হয়েছে যে আস্থার চরম সংকট চলে গেছে। আমরা মাইক্রো নেগেটিভ অ্যানালাইসিস করে যে পুলিশের প্রতি মানুষের ন্যূনতম কোনো আস্থা নাই, কোনো ধরনের তাদের। জি ওমর ফারুক, আপনার উত্তর স্পষ্ট। সঙ্গে থাকবেন। আমি ব্যারিস্টার বিথি সঞ্জনার কাছে যেতে। বিথি সঞ্জনা, আপনার কাছে যেটা জানতে চাই যে পরিস্থিতি আসলে এখন যা দাঁড়িয়েছে, সরকারের বক্তব্য সেটি কি আসলে এখন মাঠে আন্দোলন চলছে, সেটি কি আশ্বস্ত পারবে কিনা, নাকি আসলে আরো সামনে অনেক অন্যদিকে টার্ন নিচ্ছে? এই অবস্থায় করণীয় আসলে কি? না, দেখুন, আমার কাছে মনে হয় যে সরকারের যথেষ্টই সদিচ্ছা রয়েছে, কিন্তু প্রাইমারি কনসার্ন যেটা ল অ্যান্ড অর্ডার হওয়া উচিত ছিল, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এটিকে। তো আমার কাছে মনে হয় অন্যান্য সংস্কারের দিকে সরকার যেভাবে মনোযোগ দিয়েছেন, কিন্তু জনগণের যেটি মৌলিক অধিকার, মানবাধিকার, যে রাষ্ট্র সরকার তাকে তার জানমালের নিরাপত্তা দেবে, সেই জায়গাটিতে আমার মনে হয় মনোযোগ দিতে কিছুটা ঘাটতি হয়েছে, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে অনেক অপরাধীরা বিনা কারণে ছাড়া পেয়ে যাচ্ছে। অনেক সময় আমরা দেখেছি যে মামলা বাণিজ্যের ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। সেই বিষয়গুলো থেকে আসলে সরে এসে আমার কাছে মনে হয় যে যদি আইন শৃঙ্খলা রক্ষার দিকে প্রথম মনোযোগটা দেয়া যায় এবং তারপরে যদি দ্রব্যমূল্য যে বৃদ্ধি, সেই বিষয়গুলো। আমি ছোট্ট করে শামীম কামালের কাছে জানতে চাই। শামীম কামাল, যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে আসলে মানুষের আস্থা সরে যাচ্ছে, মানুষ ভীত হয়ে পড়ছে, সন্ত্রস্ত হয়ে পড়ছে, এই পরিস্থিতিতে আসলে ব্রিফিং করে বা সান্ত্বনা দিয়ে না দিয়ে আসলে এই মুহূর্তে কি আসলে করণীয়, যেটি করলে আসলে মানুষ আশ্বস্ত হবে? আমাদের এখান থেকে উত্তরণের একটা বুদ্ধি বের করতেই হবে। যদি এখানে পদত্যাগ বা সরকারের ব্যর্থতা সমাধান হতো, তাহলে কিন্তু আমরা অনেক আগে সমাধানটা নিতে চাইতে পারতাম। এখানে কোনোভাবে ব্যর্থ হওয়ার সুযোগ নাই। দেখুন, ডেভিল হ্যান্ডের একটা উদাহরণ দেই। কখন ডেভিল হ্যান্ড অপারেশন শুরু হলো? গাজীপুরের ঘটনার পরে। ডেভিল আজকে কারা? আজকে আওয়ামী লীগের ডেভিল 30%, 70% ডেভিল হচ্ছে অন্য জায়গার। আমরা কি সঠিক ডেভিলকে হ্যান্ড করছি? সুতরাং সমন্বিতভাবে কাজ করতেই হবে। সবচেয়ে বড় কথা, সরকারকে অত্যন্ত দৃঢ় আচরণ করতে হবে। সরকারের এই ফিবল আমাদের সময় নিয়ে ছোট্ট করে আপনি যেই প্রশ্নটি তুলেছেন যে ডেভিল হান্টের কথা বলছেন, আমরা কি আসলে একটি নির্দিষ্ট জায়গায় বা পতিত সরকারকে বেশি মনোযোগ দিতে যেই কি আমরা আসলে জায়গাটার ফোকাস হারিয়ে ফেলছি? না, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে তাই উঠে আসছে। এটা দুঃখজনক। কোন একটি দল কিন্তু এখন সমস্যা নয়। এখন আমরা সমস্যাটা এমন ভাবে স্প্রেড করেছে, আর প্রকৃত শয়তান বা ডেভিল যে, তাকে হান্ট করা এখন আমাদের চিনতেই আমরা পারছি না হু ইজ দ্য মেইন ডেভিল। তো এটা একটা গভর্নমেন্টের খুবই নিষ্পৃহ এবং খুবই অনাগ্রহ থাকলে এটা ঘটনা করতে পারে। এরকম একটা কঠিন সময়ে তারা দেশের দায়িত্ব নিয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা বলতে পারেন না। মধ্যরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং ইন্ডিকেট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হচ্ছে। আমার মনে হয় যে এখন থেকে আমরা সাবধান না হই, ভবিষ্যৎ আমাদের জন্য খুবই খারাপ। নিশ্চয়ই আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিশ্চয়ই এই পরিস্থিতি থেকে উত্তরণ সবাই চাই, সেটির দিকে অবশ্যই সরকার আরো বেশি মনোযোগ দেবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।